গত ক্লাসে আমরা শিখেছিলাম যে প্যারাগ্রাফ রাইটিং। আজকের ক্লাসে আমরা এক্সপ্লেনেশন এই বিষয়ের উপর শিখবো এবং এই বিষয়ে তোমাদের কিছু গাইডলাইন প্রোভাইড করব। তো দেখো, প্যারাগ্রাফ রাইটিং এক্সপ্লেনেশন দুটার ভিতরে খুব একটা বেশি পার্থক্য নাই। পার্থক্য এই জন্য নাই কারণ দুইটা বিষয়ে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ কতটুকু এক্সপার্ট এই বিষয়টাই মূলত বা এই বিষয়ের উপর ভিত্তি করেই মূলত তুমি কতটা ভালো করবে সেটা ডিপেন্ড করছে এই বিষয়টার উপর। সো প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে কি তোমাকে জাস্ট 10 সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ লিখতে হয়, আর এক্সপ্লেনেশনের ক্ষেত্রে তোমাকে জাস্ট 5টা সেন্টেন্সের মতো একটা এক্সপ্লেনেশন লিখলেই আনা। এবং এক্সপ্লেনেশন লেখার জন্য ঢাকা ইউনিভার্সিটি তোমাকে একটা খাতা দিবে, ওই খাতায় তোমার জন্য একটা জায়গা থাকবে এবং জায়গাটা তোমার জন্য ফিক্সড। ওই জায়গার বাইরে যেয়ে তুমি এক্সপ্লেনেশন লিখতে পারবে না। কোনোভাবে এটা করা যাবে না যেখানে প্যারাগ্রাফ লেখার জন্য তোমাকে বলছে তুমি ওই জায়গায় এক্সপ্লেনেশন লিখে আসছো, যেখানে এক্সপ্লেনেশন লেখার কথা ছিল তুমি ওই জায়গায় প্যারাগ্রাফ লিখে আসছো। ঢাকা ইউনিভার্সিটি যে খাতাটা দিবে রিটেনের জন্য ওই খাতায়, তাহলে কিন্তু তোমার পুরো খাতাটাই বাদ হয়ে যাবে। সো তোমার রেজাল্ট কিন্তু ফেল্ড আসবে। কোনোভাবেই এই ভুলগুলো করা যাবে না। যেখানে যা করতে বলেছে তোমাকে তাই করতে হবে, সেখানে তাই তাই লিখতে হবে। প্যারাগ্রাফ রাইটিং বিষয়ে আমি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতি বারবারই হাইলাইট করতে বলি, এবং এক্সপ্লেনেশনের ক্ষেত্রেও তাই। ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো রাখতে হবে। কোন বিষয় থেকে যে তোমাকে এক্সপ্লেইন করতে বলবে এটা তো আগে থেকে বলে দিবে না। তো তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রতি কতটা তুমি দক্ষ বা তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ কতটা ভালো এটার উপরে আসলে ডিপেন্ড করে তুমি কত সুন্দর লিখতে পারবে। যাক, আমি তোমাকে এখানে একটা কোটেশন দিয়েছি, এটার এক্সপ্লেনেশন করো। মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটেশনটা চলে আসছে: হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। তিনি আমাদের সময়ের কেন্দ্রে আছে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, বলছে আমাদের সাউথ আফ্রিকা, অ্যান্ড ইয়োর্স এবং তোমার মাঝে। হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো না, মানে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, তোমার সেই জায়গায় নেলসন ম্যান্ডেলা তোমার কেন্দ্রে আছে, এপিসেন্টার কেন্দ্রে, তোমার সময়ের কেন্দ্রে আছে। কথাটা একটু আধ্যাত্মিক, স্পিরিচুয়াল একটা কথা। সো এই ধরনের কথাগুলোই মূলত এক্সপ্লেইনে আসে এবং এটাকে এক্সপ্লেইন করতে হয়, এক্সপ্লেনেশনে আসে, এক্সপ্লেইন করতে হয়। তো এই যে সেন্টেন্সটা জাস্ট মনে করো তোমাকে এইভাবে পরীক্ষায় দিল, এখন পরীক্ষা দেওয়ার পরে তোমার এটাকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে তুমি কি এটা এক্সপ্লেইন করার যোগ্য? তুমি কি নিজে নিজে এক্সপ্লেইন করতে পারবে? দেখো তো একটু নিজে ভেবে, যে মনে করো এটাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন তুমি যদি, তোমার যদি এটা এক্সপ্লেইন করার অ্যাবিলিটি তোমার না থাকে, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কি লিখবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই ধরনের প্রশ্ন আসবে, সো এই অ্যাবিলিটি কিন্তু তোমার থাকা লাগবে। যদি তোমার না থাকে তাহলে তুমি অবশ্যই রিটেনে ভালো করতে পারবে না। অ্যাবিলিটি অর্জন করার জন্য আর খুব একটা বেশি সময়ও নাই। তোমার আগে থেকে তোমার প্রচেষ্টাগুলো রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারপরেও শেষ মুহূর্তে আজকের ক্লাসটা মূলত গাইডলাইন মূলক হবে, কারণ এখানে তোমাকে আমি আজ নতুন করে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো না। কারণ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য একটা অন্তত একটা সময়ের দরকার হয়। 2-4 দিনে ফ্রি হ্যান্ড রাইটিং এর পর তুমি এক্সপার্ট হয়ে যাবে, এটা কখনোই হয় না। সো আমি তোমাকে আজকে মূলত গাইডলাইন মূলক ক্লাসটা দিব, এবং আজকে ক্লাসটা থাকবে এক্সপ্লেনেশনের উপর। সাউন্ড আসছে কোথা থেকে একটু দেখো তো। সাউন্ড যার কাছ থেকে আসছে মিউট করো। আচ্ছা, আমাদের যেহেতু ক্লাসটা দুইটা পার্টে হবে, প্রথম পার্টে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে 10 সেকেন্ড, 10 মিনিট পরে তোমাকে আবার লিঙ্ক দিব। কি ব্যাপার, তোমরা আনমিউট করে রাখছো কেন? কি ব্যাপার? এই তোমরা কি ক্লাস করার সিস্টেম বোঝো না? তোমরা আনমিউট করে রাখছো কেন? ক্লাস করার ক্ষেত্রে প্রবলেম হবে। আমি যদি তোমাদের বারবার মিউট করতে চাই তাহলে আমার তো ক্লাসে ডিস্টার্ব হবে, এটা কোনোভাবেই করা যাবে না। এই কে কে করছে, সাহেব করছে, তারপর সুদেব দাস, ঋষি, এই তোমাদের প্রবলেম কি? তোমরা কি বারবার মিউট করতেছি তারপরেও তুমি আনমিউট করতেছো কেন? ক্লাস করার ক্ষেত্রে এগুলো করা যাবে না, ক্লাসে ডিস্টার্ব হবে এমন কাজ করতে পারবো না। ঠিক আছে? এতগুলো দেখো এখানে প্রায় কত, টোটাল আমার মনে হয় 200-র উপরে স্টুডেন্টের কাছে আমি ক্লাস করার জন্য তোমাদের লিঙ্কটা দিয়েছি, কিন্তু তোমরা ক্লাস করতেছো মাত্র 10 জন। সো এটাই হলো তোমাদের, সবাই আশায় থাকো যে রেকর্ড ক্লাসে, রেকর্ড ক্লাস যখন দিবে রেকর্ড ক্লাস করে নিব। কিন্তু রেকর্ড ক্লাসে তুমি অনেক বিষয় যেমন সীমাবদ্ধ থাকে, ঠিক একইভাবে তুমি অনেক বিষয় রেকর্ড ক্লাস থেকে বুঝতে পারবে না, যেটা হয়তো সলভ তুমি ইমিডিয়েট পাবে না ইমিডিয়েটলি। সো এই জন্য লাইভ ক্লাসগুলো করতে হয়। যাই হোক, এই যে কোটেশনটা আমি তোমাকে দিয়েছি, এই কোটেশনটা তুমি 5 সেন্টেন্সে, মাত্র 5 সেন্টেন্সে ব্যাখ্যা করতে হবে। এখন যখন তুমি ব্যাখ্যা করবে বা এক্সপ্লেইন করবে, তখন গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে কোটেশনটা তোমার দেওয়া হয়েছে তুমি ওই কোটেশনটা আদেও বুঝতে পারছো কিনা।
তুমি যদি বুঝতেই না পারো কোটেশনে কি বলছে, কোটেশনের মিনিংসটা কি, এখানে তোমাকে কি মিন করেছে, তাহলে তুমি ওটার এক্সপ্লেনেশনে কি লিখবে? সো কোটেশনটা বোঝা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো তোমার কাজ হবে যখনই তুমি এক্সপ্লেনেশন লিখবে, তখন যে বিষয়ের উপর তোমার এটা একটা সেন্টেন্সও আসতে পারে, পোয়েমও আসতে পারে, কবিতাও আসতে পারে, সেন্টেন্সও আসতে পারে। কবিতা হোক কিংবা সেন্টেন্স হোক, যেটাই হোক না কেন, সেই বিষয়টাকে ভালো করে পড়বে, অর্থ করার চেষ্টা করবে, এবং এই বিষয়টা তুমি কিভাবে এক্সপ্লেইন করবে সেটা আগে মাথার ভিতরে তুমি শব্দ বা বিষয়বস্তুটা নিয়ে আসবে, তারপরে খাতায় লিখতে বসবে। এমন না যে আমি সেন্টেন্স দেখলাম, ঠিক আছে, আমার কোনো আইডিয়া নাই এই সেন্টেন্সের উপর, অর্থও বুঝি না, আমি এক্সপ্লেইন করতে বসে গেলাম। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটেন, সো তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। এসএসসি এইচএসসির মতো আমি যা হয় কিছু লিখে আসলাম, স্যার আমার নাম্বার দিয়ে দিল, একদম জিরো দিয়ে দিবে। যদি প্রাসঙ্গিক না হয়, সেটা যাই হোক না কেন, প্যারাগ্রাফ হোক, এক্সপ্লেনেশন হোক, যদি প্রাসঙ্গিক না হয় একদম জিরো দিয়ে দিবে। গ্রামাটিক্যালি ভুল হইলে একদম জিরো, কোনো নাম্বার পাবা না। ঠিক আছে? এটা তোমার সৃজনশীল লেখা না যে স্যার তোমার লেখার সুবাদে খাতিরে এক নাম্বার দিয়েই রাখি, এমন কোনো সুযোগ নাই। আচ্ছা, এপিসেন্টার অফ আওয়ার টাইম। এখন দেখো, আমি তোমাকে এই সেন্টেন্সটা এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু এই রিলেটেড তোমার টেক্সট বুকে কিন্তু আমার মনে হয় অনেক সেন্টেন্স আছে, কোটেশন আছে, নীতিবাক্য আছে। সো এগুলা থেকে আসতে পারে, পয়েম থেকে আসতে পারে। সো তোমার করণীয় হলো এই বিষয়গুলো ভালোভাবে বুঝে যাওয়া। পয়েম যেগুলো আছে এগুলো সুন্দরভাবে বুঝে যাওয়া। অনেকগুলো কবিতা আছে না, যেগুলো তোমার সিলেবাসভুক্ত, কবিতাগুলোর আন্ডারস্ট্যান্ডিং যেন তোমার ভালো হয়, বা তার যে শব্দগুলো আছে, ওয়ার্ড মিনিং যেগুলো আছে, কিংবা ওটার তুমি এক্সপ্লেনেশন, প্রত্যেকটা কবিতার তুমি এক্সপ্লেনেশন পড়ে নিবে তোমার রিটেনের জন্য যে বইটা তুমি পড়তেছো ওই বই থেকে। এগুলো তোমার পরীক্ষার হলে যাওয়ার আগের ডিউটি। অন্তত এগুলো তোমরা করে তারপর পরীক্ষার হলে যাবে। তুমি কিছুই করোনি, রিটেনের জন্য তুমি কোনো প্রিপারেশন রাখোনি, তুমি হুট করে পরীক্ষার হলে চলে গেলে, যাওয়ার পরে দেখলে যে এই ধরনের সেন্টেন্স যখন দিয়েছে, প্যারাগ্রাফ যখন দিয়েছে, তুমি প্যারাগ্রাফও বোঝো না, এক্সপ্লেনেশনও বোঝো না, কি লিখবে? তুমি কিচ্ছু লিখতে পারবে না। ঠিক আছে? সো তোমার করণীয় হলো তোমার আগে থেকে অ্যালার্ট থাকতে হবে, বিষয়টা সচেতন থাকতে হবে। এখন দেখো, আমি আবারও বলছি, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর। তো এখানে বিষয়টা দেখো যে হি ইজ এপিসেন্টার, হি ইজ মানে কি নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রে আছে, মানে আমাদের সাউথ আফ্রিকা যারা আছে তাদেরও সময়ের কেন্দ্রে আছে, অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর, এবং তোমার সময়ের কেন্দ্রে আছে তুমি যেখানে থাকো না কেন, পৃথিবীর যেখানে থাকো না কেন। এখন এই সময়ের কেন্দ্রে থাকা মানে কি? দেখো, আমি তোমাকে এখানে একটা এক্সপ্লেইন করে দিয়েছি, আমি জাস্ট এটা তোমাকে পড়ে একটু বাংলা অর্থ করে তারপর আমি তোমার বিষয়টা একটু বোঝাচ্ছি। নাদিন গার্ডিমার, নাদিন গার্ডিমার নামে একজন নোবেল লরিয়েট, সাহিত্যে, লিটারেচারে নোবেল লরিয়েট একজন ব্যক্তি। তিনি একবার রিমার্ক, রিমার্ক মানে মন্তব্য করা, কমেন্ট, আমরা যেমন কমেন্টারি কমেন্ট দেখি, কমেন্ট, এটার ভার্বটা হলো রিমার্ক, কমেন্টও ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। রিমার্ক মন্তব্য করেছিল, underscores the universal importance of a key figure, likely Nelson Mandela, who profoundly impacted both South Africa and world. এখন এইখানে আরেকটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তুমি কি সহজ স্ট্রাকচারে লিখবে নাকি তুমি এটাকে জটিল স্ট্রাকচারে লিখবে? এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো নর্মালি ট্রাই করবে যে তুমি যত প্রিমিয়াম, যত সুন্দর স্ট্রাকচারটা তুমি দিতে পারো। কিন্তু তুমি যদি কঠিন বা সুন্দর বা একটু জটিল, বা সেখানে দেখা যায় যে তোমার কিছু অ্যাপোজেটিভ বা কমপ্লেক্স টাইপের যে সেন্টেন্স গুলো আছে এগুলোর ব্যবহার তুমি নিয়ে আসতে পারছো না, তাহলে তুমি জাস্ট সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর ব্যবহার হয়তো তোমার জন্য কঠিন লাগতে পারে। সো আমি এটার দুইটা ভার্সন দিব। দুইটা ভার্সন মানে, যখন আমি তোমাদেরকে পিডিএফটা দিব তখন দুইটা ভার্সনের পিডিএফ দিব। একটা ভার্সনেরটা থাকবে, লেখাটা থাকবে একটু কঠিন, এবং কঠিনটার উপরেই তোমাদের ক্লাস নিচ্ছি, সেন্টেন্স গুলো থাকবে একটু জটিল টাইপের। আরেকটা ভার্সন যেটা দিব সেটার লেখাগুলো থাকবে অত্যন্ত সহজ, সাবলীল, মানে তুমি নর্মালি পড়লে বাংলার সবকিছু তুমি বুঝতে পারবে। দুইটা ভার্সনে তোমাকে দুইটা বিষয় আমি দিব। ঠিক আছে? নাদিন গার্ডিমার রিমার্ক আন্ডারস্কোরস দ্য ইউনিভার্সাল ইম্পর্টেন্স অফ কি ফিগার। আচ্ছা, ইউনিভার্সাল ইম্পর্টেন্স মানে কি? ইউনিভার্সাল ইম্পর্টেন্স মানে, ইউনিভার্সাল মানে সার্বজনীন, আর ইম্পর্টেন্স মানে গুরুত্ব। সার্বজনীন গুরুত্ব
অফ এ কি ফিগার। কি ফিগার মানে কি, আমরা যেমন বলি না পাবলিক ফিগার, পাবলিক ফিগার। তো কি ফিগার মানে গুরুত্বপূর্ণ যে সকল ব্যক্তিত্ব আছে তাদেরকে বলা হয়, যেমন নেলসন ম্যান্ডেলা। এবং এটা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলেছিল, হু প্রোফাউন্ডলি, প্রোফাউন্ডলি মানে কি, প্রোফাউন্ডলি মানে কি, যিনি খুব মানে গভীর ভাবে, বা যিনি খুবই বিস্তৃত ভাবে, বা প্রোফাউন্ডলি শব্দটা সাধারণত ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তির কে অনেক বেশি শ্রদ্ধা করা হয়, মানে শ্রদ্ধার আসনে আসীন হয়েছে এমন কোনো ব্যক্তির ক্ষেত্রে এই প্রোফাউন্ডলি এই শব্দটা ব্যবহার করা যায়। এটা হলো চয়েস অফ ডিকশনের একটা পার্ট, ঠিক আছে। এটা হলো তোমার খুব প্রিমিয়াম চয়েস অফ ডিকশন, যখন তুমি দিবা তখন এই ধরনের শব্দগুলো ব্যবহার করবা। আমি যখন তোমাকে খুব সহজ সাবলীল ভাষায় দিব তখন কিন্তু এই ধরনের শব্দের ব্যবহারগুলো কম থাকবে, ঠিক আছে, খুব সহজ সাবলীল ভাষায় লেখা থাকবে। ইম্প্যাক্টেড বোথ সাউথ আফ্রিকা অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে কিন্তু বাংলা অর্থ করে দেওয়া আছে, নাদিন গার্ডিমারের এই মন্তব্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্ভবত নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, এখানে লাইকলি দেওয়ার দরকার নেই, এটা লাইকলি কেটেই দিই, সম্ভবত না দিয়ে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, ঠিক আছে। নেলসন ম্যান্ডেলার সার্বজনীন গুরুত্বকে তুলে ধরেছে, তিনি দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বের উভয়কেই প্রভাবিত করেছিলেন। আচ্ছা, ইম্প্যাক্ট মানে কি, প্রভাবিত করা। আমরা একটু জানি যে অ্যাফেক্ট যেমন প্রভাবিত হওয়া, অ্যাফেক্টেড মানে প্রভাবিত হওয়া, অনেক সময় আক্রান্ত হওয়া অর্থেও ব্যবহৃত হয়, তেমনই কিন্তু ইম্প্যাক্ট মানে কিন্তু প্রভাবিত করা। যিনি নেলসন ম্যান্ডেলা কি করেছেন, সাউথ আফ্রিকা অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র কিন্তু নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার কোনো লিডার না, এই জিনিসটা কিন্তু তোমার নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বোঝা দরকার। নেলসন ম্যান্ডেলা হলো একটা গ্লোবাল লিডার। গ্লোবাল লিডার মানে কি, বৈশ্বিক নেতা। আচ্ছা, গ্লোবাল শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করি তাই না, গ্লোবাল। তো নেলসন ম্যান্ডেলা এই জন্য গ্লোবাল লিডার, কারণ নেলসন ম্যান্ডেলার কারণেই আফ্রিকার যে সকল কৃষ্ণাঙ্গ মানুষ ছিল, যাদেরকে একটা সময় কৃতদাস হিসেবে ব্যবহার করা হতো, এবং ইউরোপ, ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে তোমরা তো জানো, তারা কিন্তু আফ্রিকা বা আফ্রিকার দেশগুলোকে শাসন করত। তো এই যে কৃষ্ণাঙ্গ, এদের আবার শরীর স্বাস্থ্য অনেক ভালো, গায়ে শক্তি অনেক বেশি, তো এদেরকে নিয়ে যেত কৃতদাস বা শ্রমিক হিসেবে কাজ করার জন্য। এবং এরাই কিন্তু একটা সময়ে ইউরোপে ছড়িয়ে পড়ে, আমেরিকা ছড়িয়ে পড়ে, যে কারণে দেখবে আমেরিকাতে অনেক কৃষ্ণাঙ্গ আছে। তো আমেরিকার সব কৃষ্ণাঙ্গ যে আবার আফ্রিকা থেকে গেছে বিষয়টা এমন না। আমেরিকার কিছু নিজস্ব কৃষ্ণাঙ্গ আছে, নিজস্ব বলতে যারা ওই দেশের আদিম অধিবাসী, যাদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান। তো রেড ইন্ডিয়ান যারা, তারা মূলত ওই যে ইউরোপিয়ানরা যাওয়ার আগেই আমেরিকার অধিবাসী ছিল, এবং আমেরিকার যে ভূখণ্ড, দক্ষিণ এবং উত্তর আমেরিকা দুইটাই, এটা মূলত রেড আমেরিকা, রেড ইন্ডিয়ানদের, যারা কৃষ্ণাঙ্গ, ঠিক আছে। তো এই যে আমেরিকায় একটা সময় কিন্তু তাদের কোনো অধিকার ছিল না, ঠিক আছে, রাজনৈতিক কোনো অধিকার ছিল না, তাদেরকে জাস্ট শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো, সামাজিক রাজনৈতিক কোনো অধিকার দিত না। কিন্তু নেলসন ম্যান্ডেলার এই আন্দোলনের পর, নেলসন ম্যান্ডেলার এই সংগ্রামের পর কিন্তু সারা পৃথিবীতে কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তো এই যে এই কারণে কিন্তু নেলসন ম্যান্ডেলা শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার মানুষের যে এপিসেন্টারে আছে, তাদের সময়ের কেন্দ্রে আছে এমনটা না, সারা পৃথিবীতে যেখানেই বর্ণ বৈষম্য আছে সেখানেই নেলসন ম্যান্ডেলা কিন্তু আছে। সো এই জিনিসটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি কি এক্সপ্লেইন করবে। তোমাকে এটা বুঝতে হবে যে নেলসন ম্যান্ডেলা শুধুমাত্র সাউথ আফ্রিকার কোনো বিষয়বস্তু নয় বা কোনো পার্সন নয়, তিনি একজন গ্লোবাল লিডার, এবং পৃথিবীর যেখানে বর্ণ বৈষম্য আছে সেখানে কিন্তু নেলসন ম্যান্ডেলা আছে। আচ্ছা, এরপরে দেখো, বাই ডিসক্রাইবিং হিম as being at the epicenter, he emphasizes his central role in shaping the defining struggle and ট্রাম্প অফ ইরা। আচ্ছা, ট্রাম্প অফ ইরা মানে কি, ট্রাম্প এই শব্দটার সাথে বর্তমানে আমরা অনেক বেশি প্রচলিত না। ট্রাম্প মানে হলো জয়ী বা জয় করা, ট্রাম্প, ঠিক আছে। তো ওইখান থেকে কিন্তু ট্রাম্পের নাম আসছে, ট্রাম্প। আর্ট অফ ট্রাম্প আমরা দেখেছি, জো বাইডেনকে কিন্তু দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস, তাই না। তো আর ইরা মানে কি, ইরা মানে যুগ, মানে একটা যুগের যিনি, ট্রাম্প বলতে এখানে একটা যুগের যিনি মানে সব থেকে গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা পালন করছে, বা জয়ী বা সেরা ব্যক্তি, এটাকে মূলত বোঝানো হচ্ছে। তো এটার যদি আমরা বাংলা অর্থ করি, এপি সেন্টার বলতে আসলে তিনি কি বোঝাচ্ছেন, এপি সেন্টার বলতে সি এমফেসিস মানে হাইলাইট, এমফেসিস মানে কি, জোর প্রদান করা, তিনি জোর প্রদান করেছে হিজ সেন্ট্রাল রোল মানে তার কেন্দ্রীয় ভূমিকা। কি ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা, ইন শেপিং দ্য ডিফাইনিং স্ট্রাগল অ্যান্ড ট্রাম্প অফ দ্য ইরা।
বলছে যুগের বলছে যুগের যে জয় এবং সংগ্রামের সংজ্ঞা গঠনে। তো এখানে আসলে তো ওইভাবে সংজ্ঞা গঠনে বললে তো হবে না। এখানে মূলত যে তিনি যে সংগ্রামের ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছে, তো সেই ভূমিকাটাকে মূলত জোর প্রদান করার জন্য এফিসেন্টার এই শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। তো এফিসেন্টার এই শব্দটা খুবই বলা যায় যে একটি প্রিমিয়াম এবং উচ্চ মানের একটা শব্দ। এই জন্য উচ্চ মানের শব্দ, এই এপিসেন্টার শব্দটা ব্যবহার করেছে কে? নাদিন গার্ডিমার, যিনি লিটারেচারে নোবেল লরিয়েট, মানে নোবেল পুরস্কার প্রাপ্ত নাদিন গার্ডিমার। সো তার শব্দ চয়ন তো আর আমাদের মতো স্বাভাবিক হবে না। সো এপিসেন্টার একটা উচ্চমানের শব্দ। এই শব্দটা জাস্ট এখানে তোমাকে একটা এক্সপ্লেইন দেওয়া হয়েছে, পার্টিকুলারলি দ্য ফাইট, বিশেষত দ্য ফাইট এগেনস্ট অ্যাপাথিয়েট। যে অ্যাপাথিয়েট মানে বর্ণবাদ, বিশেষত বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ। দা ফ্রেজ আওয়ার্স ইন সাউথ আফ্রিকা। আচ্ছা, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা দ্বারা কি বোঝানো হয়েছে? আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমি কিন্তু দেখো আমি আবারও এখানে তোমাকে একটা বিষয় রিপিট করি। রিপিটটা হলো, আমি কিন্তু তোমাকে এখানে জাস্ট সেন্টেন্সের এক্সপ্লেনেশন বা সেন্টেন্সের বিষয়বস্তুটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। কারণ এই সেন্টেন্সটাই কিন্তু হুবহুও দেখা যায় তোমার পরীক্ষার হলে এটা চলে আসতে পারে, পরীক্ষার প্রশ্নে কিন্তু চলে আসতে পারে, আসলেও তো আসতে পারে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আসতে পারে, তাই না? এবং আরো যে কটা বিষয় দিয়েছি সেগুলো থেকেও আসতে পারে। সো এই কারণে আমি তোমাকে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে দুইটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে, দুইটা গুরুত্বপূর্ণ কোটেশনের এক্সপ্লেনেশন আমি দিয়েছি এবং দুইটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, দ্য ফ্রেজ আওয়ার্স ইন সাউথ আফ্রিকা বলছে আমাদের ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার অ্যাকনলেজ মানে স্বীকার করে দ্য ডিরেক্ট অ্যান্ড পার্সোনাল ইম্প্যাক্ট অফ হিজ অ্যাকশন অন দ্য নেশনস হিস্ট্রি অ্যান্ড আইডেন্টিটি। বলছে জাতির ইতিহাস এবং আইডেন্টি বলতে এখানে অস্তিত্ব, জাতির ইতিহাস এবং অস্তিত্বে তার যে কাজের যে অবদান বা যে প্রভাব, এবং তার ব্যক্তিগত প্রভাব এবং সরাসরি প্রভাব, ঠিক আছে, এই বিষয়টাই মূলত নির্দেশ করছে। মানে নেলসন ম্যান্ডেলা আফ্রিকার জাতির ইতিহাস এবং অস্তিত্বের ক্ষেত্রে নেলসন ম্যান্ডেলার কাজের যে ব্যক্তিগত প্রভাব এবং সরাসরি যে প্রভাবটা আছে, এটাই মূলত তিনি স্বীকার করেছেন। কে স্বীকার করেছেন? নাদিন গার্ডিমার। কেন স্বীকার করেছেন? কারণ নাদিন গার্ডিমার তো সাউথ আফ্রিকারই একজন ব্যক্তি, এবং তিনি নেলসন ম্যান্ডেলার স্বীকৃতি দিয়েছেন, অ্যাকনলেজ করেছেন, স্বীকার করেছেন, ঠিক আছে, যে তিনি তার হিস্ট্রি, তার ইতিহাস এবং তার জাতির অস্তিত্ব মানে দক্ষিণ আফ্রিকার অস্তিত্ব এবং ইতিহাসের সাথে কিন্তু অনেক বেশি জড়িত, এবং তার ব্যক্তিগত প্রভাব কিন্তু অনেক বেশি। এই জিনিসটা মূলত তিনি বোঝানোর জন্য আওয়ার্স ইন সাউথ আফ্রিকা এই ফ্রেজটা কিন্তু তিনি ব্যবহার করেছেন। আচ্ছা, মেইন হুইল। আচ্ছা, এখানে কিন্তু দেখো বাংলাটা দেওয়া আছে যে তাকে কেন্দ্রস্থলের বর্ণনা করে তিনি যুগের যুগের সংজ্ঞায়িত সংগ্রাম এবং বিজয় গঠনে, বিশেষ করে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে তার কেন্দ্রীয় ভূমিকার উপর জোর দেন। ঠিক আছে, জোর দেন। আচ্ছা, এরপরে দক্ষিণ আফ্রিকায় আমাদের বাক্যাংশটি জাতির ইতিহাস এবং পরিচয়ের উপর তার কর্মের প্রত্যক্ষ ব্যক্তিগত প্রভাবকে স্বীকার করে। আচ্ছা, এটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা এই যে এইখান থেকে মেইন হুইল, মেইন হুইল মানে ইতিমধ্যে ইয়োর্স হোয়ার এভার ইউ আর, এই সেন্টেন্সটা যেটা তিনি কি বুঝিয়েছেন, এই সেন্টেন্সটা যদি বোঝানো হয় তাহলে এক্সপ্যান্ড হিজ ইনফ্লুয়েন্স, মানে তার যে প্রভাব, সেটি ঠিক আছে, তার যে প্রভাবের বিস্তৃতি, এক্সপ্যান্ড মানে কি প্রসারিত করা, অ্যান্ড রিকগনাইজিং দ্যাট হিজ ভিশন ফর জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড রিকনসিলিয়েশন রিজোনেট গ্লোবালি। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করো। ইয়োর্স হোয়ার এভার ইউ আর, আগে আমি এই সেন্টেন্সটা কিন্তু তোমাদেরকে বলেছি, মানে তুমি যেখানেই থাকো না কেন, তোমারও সময়ের কেন্দ্রে, এটা দ্বারা তিনি বুঝিয়েছেন তার যে প্রভাবের যে প্রসারিত হয়েছে, ঠিক আছে, তিনি যে জাস্টিস মানে ন্যায় বিচার, আমি এখানে আলাদা করে একটু তোমাদের বলে দিই, জাস্টিস মানে ন্যায় বিচার, ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সমতা, আরেকটা শব্দ আছে যে ইকুইটি, ইকুইটি মানে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতার ভিতরে কিন্তু পার্থক্য আছে। সমতা মানে প্রত্যেক ব্যক্তি সমান, প্রত্যেক ব্যক্তি সমান অধিকার লাভ করবে, এটাকে বলা হয় ইকুয়ালিটি বা সমতা। আর ইকুইটি মানে ন্যায্যতা, ন্যায্যতা বলতে বোঝায়
একজন ব্যক্তির যা পাওয়া উচিত তাই পাবে। অর্থাৎ সমাজের অবস্থান ভেদে যার যে সম্মান, যার যে ডিউটি, যার যে প্রাপ্য, সে তাই পাবে। এটাকে বলা হয় ইকুইটি। তো ইকুয়ালিটি থেকে কিন্তু ইকুইটিটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেখো, আমাদের সমাজে নারী পুরুষ দুইটা ক্লাসিফিকেশন আছে। তো একজন নারী যা যা পায় বা তার যা পাওয়া উচিত, তার সবটাই কি একজন পুরুষের পাওয়া বা পুরুষের অ্যাবিলিটি বা তার পাওয়া উচিত? উচিত না। আবার পুরুষের যা পাওয়া উচিত তার সবটাই কিন্তু নারীর উচিত না। সো যদি আমরা ইকুয়ালিটি বিবেচনা করি, তাহলে কি হয় যে বাসে মনে করো যাচ্ছি, বাসে যাওয়ার সময় দেখা গেল যে একটা আহ বৃদ্ধ মহিলা, আচ্ছা ধরলামই একটা বৃদ্ধ না, একটা জোয়ান কিংবা ইয়ং একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো নর্মালি একটা বাসে, পাবলিক বাসে কিন্তু একটা মহিলা যদি দাঁড়ায় থাকে, এটা একজন পুরুষ দাঁড়াতে পারে কিন্তু মহিলা কিন্তু দাঁড়াতে পারে না। সো আমরা যদি ইকুয়ালিটি বিবেচনা করি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হয়ে যাবে যে তিনিও সমান, আমিও সমান, সো আমি কেন আমার সিট ছেড়ে তাকে বসতে দিব। কিন্তু আমি যদি ইকুইটি বিবেচনা করি, ন্যায্যতা বিবেচনা করি, তাহলে আমার উচিত যে আমি পুরুষ মানুষ, আমি তো দাঁড়ায় থাকতে পারবো, কোনো প্রবলেম হবে না, কিন্তু তিনি একজন মহিলা মানুষ, তার উচিত তাকে বসার জন্য জায়গা করে দেওয়া। ঠিক আছে, সো এটাই হলো ইকুইটি। আর ইকুয়ালিটি বিবেচনা করলে কিন্তু মনে হবে তিনিও সমান, আমিও সমান, সো আমি কেন তাকে বসার জায়গা করে দিব। সো এই বিষয়গুলো অনেক সময় বুঝতে হয়, কারণ এগুলো শব্দ চয়নের পার্ট। এই শব্দগুলো বুঝতে পারলে তুমি একটা সেন্টেন্সে, একটা এক্সপ্লেনেশনে কিংবা একটা জাস্ট সেন্টেন্স মেকিং বা প্যারাগ্রাফে এই শব্দগুলোর দারুণ ব্যবহারটা তুমি করতে পারবে। ঠিক আছে, শব্দ যদি তুমি না বোঝো, তাহলে তুমি ওই শব্দকে কিভাবে ব্যবহার করবে। এরপর দেখো, রিকনসিলিয়েশন। আমরা জানি রিকনসিলিয়েশন মানে সাধারণত কোনো কিছুর পূর্ণ মিলনকে কিন্তু বোঝায়। আচ্ছা, রিচোনেট এই শব্দটা আমি যখন তোমাদেরকে প্যারাগ্রাফ শিখিয়েছিলাম, তখন এই শব্দটা কিন্তু আমি বলেছিলাম, মানে অনুরণিত হওয়া। ঠিক আছে, অনুরণিত হওয়া মানে কি? মানে ধ্বনিত হওয়া। ধ্বনিত হওয়া মানে কি? বাজা। ঠিক আছে, তাহলে তার ভীষণ, ভীষণ মানে দর্শন, এখানে ভীষণ বলতে দর্শন বা দৃষ্টিভঙ্গি। তার ভিশন মানে তার দৃষ্টিভঙ্গি বা তার দর্শন, ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য, ইকুয়ালিটি সমতার জন্য, অ্যান্ড রিকনসিলিয়েশন এবং পূর্ণ মিলনের জন্য, রিজোনেট গ্লোবালি মানে সারা পৃথিবীতে বৈশ্বিকভাবে অনুরণিত হয়। এখন এই শব্দগুলো কিন্তু তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, যে এই শব্দগুলোকে আমি ব্যবহার করতে পারবো। তুমি যদি পারো তাহলে তো ভালো, না হলে তোমার জন্য সহজ সাবলীল ভাষায় আছে, তুমি নর্মালি ব্যবহার করো। এই যে অনুরণিত হয়, এই শব্দটা যদি তুমি ব্যবহার না করতে পারো, সিম্পলি তুমি বলে যাও, সমস্যা নাই, তুমি যেটাই পারো, যেটাই তোমার ওই সময় তোমার মাথায় আসে। তো রিকনসিলিয়েশন, রিজনেট, গ্লোবাল। এখন রিকনসিলিয়েশন এই শব্দটা আমরা জানি যে আমরা নেলসন ম্যান্ডেলার যে প্যারাগ্রাফটা পড়েছি, এই প্যারাগ্রাফে কিন্তু রিকনসিলিয়েশন শব্দটা আমরা দেখেছি। দেখেছি না? আমরা কিন্তু দেখেছি রিকনসিলিয়েশন শব্দটা আছে, যে কারণে কিন্তু এই শব্দটা ব্যবহার করছি। না হলে এই শব্দটা নর্মালি কি আমাদের মাথায় আসতে, রিকনসিলিয়েশন শব্দটা নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে ব্যবহার করা যায়? আমার মনে হয় আসতো না, কিন্তু ব্যবহার করেছি কারণ এটা প্রথমত প্যারাগ্রাফে আছে এবং এই শব্দটা তোমাকে বুঝতে হবে। রিকনসিলিয়েশন শব্দটা নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে কেন ব্যবহার করা হলো? এই জন্য ব্যবহার করা হচ্ছে, মানে পূর্ণ মিলন। পূর্ণ মিলন মানে কি? তুমি যদি বর্ণ বৈষম্য দূর না করতে পারো, তাহলে কখনোই কি পূর্ণ মিলন হবে? মানে যদি বর্ণ বৈষম্য থাকে, তাহলে তো কি হবে, যে আমরা আছি কি ব্রাউন কালার, আমাদের আহ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে সকল মানুষ আছে তারা সবাই দেখবা গায়ের রং হলো ব্রাউন কালার। আর যারা আফ্রিকার আছে তারা দেখবা ব্ল্যাক, যাদেরকে বলে। আর যারা ইউরোপে আছে তারা দেখবা হোয়াইট। ঠিক আছে, সো এই যে তিনটা ক্লাসিফিকেশন। যদি বর্ণ বৈষম্য থাকে, বর্ণ বৈষম্য মানে কি? গায়ের চামড়ার রঙের উপর ভিত্তি করে যে বৈষম্য, এটাকে বলা হয় বর্ণ বৈষম্য। তাহলে কি আমাদের কখনো রিকনসিলিয়েশনটা হবে, পূর্ণ মিলনটা হবে? বলবে যে ও ব্রাউন, ও আমার পাশে আসবে কেন, হোয়াইট বলবে। আবার ব্রাউন বলবে যে ও ব্ল্যাক, ওর সাথে আমার যায় না, ও ব্ল্যাক। ঠিক আছে, আর হোয়াইট বলবে যে ও ব্রাউন, ও ব্ল্যাক, ও আমার সাথে যায় না, ও আমার থেকে ইনফেরিয়ার আর আমি সুপেরিয়ার। সো এই যে সুপেরিয়রিটি এবার ইনফেরিয়রিটি, এই যে দুইটা ফিল, এই দুইটা ফিল থাকলে কিন্তু কখনো আমাদের আহ কখনো কিন্তু আমাদের এই যে রিকনসিলিয়েশন, এটা কিন্তু হবে না। নেলসন ম্যান্ডেলা কিন্তু এই জায়গাটাতে আঘাত করেছে। তিনি চেয়েছে সমগ্র বিশ্বকে একটা পূর্ণ মিলন করতে, যেখানে কোনো প্রকার বর্ণ বৈষম্য থাকবে না। একজন ব্ল্যাক কিংবা একজন ব্রাউন কিংবা একজন চাইনিজ কি জাপানিজ কি একজন ওয়েস্টার্ন কি একজন ইস্টার্ন, যেই হোক না কেন, সবাই সম অধিকার এবং একত্রে বসবাস করবে, কোনো প্রকার বৈষম্য থাকবে না। যে কারণে এই রিকনসিলিয়েশন শব্দটা কিন্তু এটা যেহেতু রয়টার্স ব্যবহার করেছে, তোমরা তো জানো যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, তো রয়টার্সের কিন্তু একটা আহ, প্রতিবেদন ছিল, এটা রিপোর্ট ছিল, আর্টিকেল ছিল নেলসন ম্যান্ডেলাকে কেন। তো যেহেতু রয়টার্স এটা ব্যবহার করেছে, সো রয়টার্স একটা ইন্টারন্যাশনাল মিডিয়া, তারও কিন্তু শব্দ
চয়েস অফ ডিকশন বা শব্দ চয়ন অনেক উন্নত মানের হবে, এটা স্বাভাবিক, উচ্চ মানের হবে, এই কারণে কিন্তু এত সুন্দর একটা শব্দ ব্যবহার করেছে। আচ্ছা, এখানে আরো একটা কথা তোমাদেরকে বলি, এই পৃথিবীর সব থেকে বেশি উচ্চ মানের শব্দ কোথায় ব্যবহৃত হয়েছে তোমরা কি জানো? কোন গ্রন্থে সব থেকে উচ্চ মানের শব্দ, সেন্টেন্স, ফ্রেজ ব্যবহার করা হয়েছে? দেখি কেউ বলতে পারো কিনা। আলোচনা করছি, আনসার করতে থাকো ভেবে। গার্ডিমার্স ওয়ার্ক হাইলাইট, গার্ডিমার্সের ওয়ার্ডস মূলত হাইলাইট করেছে, মানে গার্ডিমার্টের যে বাক্যটা হাইলাইট করেছে, হাউ ওয়ান ইন্ডিভিজুয়াল লিগাসি অ্যান্ড ট্রান্সেন্ড বর্ডার বিকামিং এ স্যাম্পল অফ হোপ ইন্সপিরেশন ফর হিউম্যানিটি। আচ্ছা, কেউ কি বলতে পারলে না? দেখো, গার্ডিমারের কথাগুলো তুলে ধরেছে কিভাবে একজন ব্যক্তির উত্তরাধিকার সীমানা অতিক্রম করতে পারে এবং মানবতার জন্য আশা এবং অনুপ্রেরণার প্রতীক হতে পারে। তো দেখো, লিগাসি মানে হলো উত্তরাধিকার, লিগাসি মানে উত্তরাধিকার, আর ট্রান্সেন্ড বর্ডার মানে বর্ডার অতিক্রম করা। তাহলে একজন ব্যক্তির যে উত্তরাধিকার, মানে নেলসন ম্যান্ডেলার উত্তরাধিকারী শুধুমাত্র আফ্রিকার মানুষ না, সারা পৃথিবী। তার যে সংগ্রাম, তার যে আইডিওলজি, এটা সারা পৃথিবী তার উত্তরাধিকারী। বিকামিং এ সিম্বল অফ হোপ অ্যান্ড ইন্সপিরেশন ফর হিউম্যানিটি। স্যাম্বল অফ হোপ মানে আশার প্রতীক, স্যাম্বল অফ হোপ মানে আশার প্রতীক, আর ইন্সপিরেশন ফর হিউম্যানিটি মানুষের জন্য অনুপ্রেরণা। মানুষের জন্য কি? অনুপ্রেরণা। আচ্ছা, দেখি একজন মনে হয় আনসার করেছে। কি আনসার করেছে? আচ্ছা, কেউ জানে না। এই পৃথিবীতে শব্দচয়ন বা উচ্চ মানের শব্দ ব্যবহার আছে সব থেকে বেশি হলো কোরআনে। কারণ কোরআন সরাসরি আল্লাহর থেকেই নাজিলকৃত এবং কোরআনের শব্দ চয়নগুলো স্বয়ং আল্লাহর। সো কোরআনের শব্দ চয়ন এটা পৃথিবীর কোনো গ্রন্থ এখনো পর্যন্ত এটাকে ওভারকাম করতে পারেনি, এটা অতিক্রম করতে পারেনি। এবং কোরআন যখন নাজিল হয়েছে তখন আরবের যে সভ্যতা ছিল, এই সভ্যতায় আহ কবি সাহিত্যিকদের অনেক অবদান ছিল বা অনেক কবি সাহিত্যিক ছিল, এবং যাদের উপর ভিত্তি করে বর্তমান সময়ের অনেক কবি সাহিত্যিক বা তাদের লেখনী কিন্তু ফুটে উঠছে। অনেক প্রখ্যাত কবি ওই সময় ছিল, সাহিত্যিক ছিল এই সময়ে কিন্তু। আর কবি সাহিত্যিক মানে কি? যারা কবি হয়, সাহিত্যিক হয়, তাদের কিন্তু লেখার ভিতরে অবশ্যই উচ্চ মানের শব্দ থাকে, বাক্য থাকে, যে কারণে তো আমরা তাদের লেখার প্রতি এত বেশি ইন্টারেস্টেড হই। তো ওই সময় খুব উচ্চ মানের শব্দ লেখা হতো, তারপরেও অনেক গ্রন্থ আসছে, আমরা দেখেছি অনেক বড় সাহিত্যিক আমরা পৃথিবীতে দেখেছি। কিন্তু কোরআনের শব্দ চয়ন কিংবা কোরআনের উচ্চ মানের শব্দের ব্যবহার পৃথিবীতে আর কেউ এই পর্যায়ে করতে পারেনি, এমনকি তার ধারের কাছেও কেউ যেতে পারেনি। যদিও দেখো, আহ স্বাভাবিকভাবে দেখো, তুমি একটা যখন লেখা লিখছো তখন তুমি কোন শব্দগুলো ব্যবহার করছো? রয়টার্স যখন লিখছে তখন সে কোন শব্দটা ব্যবহার করছে? যখন নাদিন গার্ডিমার যখন লিখছে তিনি কোন শব্দটা ব্যবহার করছে? নাদিন গার্ডিমার বলছে এপিসেন্টার, রয়টার্স বলছে রিকনসিলিয়েশন। এই শব্দগুলো কি তুমি আমি লিখতে গেলে কি কখনো আসবে আমাদের মাথায়? কারণ আমরা তো ওই মাপের সাহিত্যিক কিংবা রাইটার না। এবং আমরা ওই মাপের না হলেও আমরা ছোটখাটো হই। ছোটখাটো যে যত বেশি হবে সে তত বেশি সুন্দরভাবে লিখতে পারবে, তার লেখাটা তত বেশি সুন্দর হবে। তো এটাই হলো শব্দচয়ন, শব্দচয়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শব্দচয়ন ভালো হলে তোমার লেখনীর মানটা অনেক সুন্দর হয়। এখন এখানে আমি তোমাকে একটা আমরা শেষ করলাম এবং আমি মূলত তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি ফোকাস করা দরকার, কোন কোন বিষয় বোঝা দরকার, আহ শব্দ চয়নটা তোমার কেমন হওয়া দরকার। যদিও আমি এটা যখন লাইট ভার্সন, যেটা লাইট ভার্সন বলতে যেটা সহজে লেখা বা সহজ সাবলীল ভাষায় যখন লেখা, তখন তোমরা যারা পারবে না এটা, তারা ওইটাই পড়ে নিবে। ঠিক আছে, আমি খুব দ্রুতই ওটা দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, দুইটাই আজকেই দিয়ে দিব। এখন আমরা দ্বিতীয় পার্টে যাওয়ার আগে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, একটু প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। এই 5 মিনিট আমরা তোমাদের সাথে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। ফার্স্ট একটু জানাও। আচ্ছা, ফার্স্ট একটু জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা, জানাও। যা প্রশ্ন আছে সব ক্লাসে বলতে হবে, অন্য সময় যেয়ে কিন্তু বললে হবে না। আর বিশেষত ঢাকা ভার্সিটির মডেল টেস্টে যারা পরীক্ষা দিচ্ছ, প্রশ্নগুলো কি তোমাদের কাছে অতি বেশি কঠিন মনে হচ্ছে? কঠিন প্রশ্নই পরীক্ষা দিতে হবে, কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ, এটা হলো আমাদের একটা স্লোগান। পরিশ্রম তোমার কঠিন হওয়া লাগবে, কম্পিটিশন তোমার কঠিন হওয়া লাগবে, তবেই না তুমি ইউনিভার্সিটির এক্সামের যে কম্পিটিশন, এটা তো অনেক বড় কম্পিটিশন, তো এই কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমার এমন প্রশ্ন ফেস করতে হবে। ঠিক আছে, তুমি যদি সহজ সহজ প্রশ্ন শিখে যাও আর তুমি ভালো রাইট আনসার করতে পেরেছো, তুমি খুব বেশি খুশি।
আরে আমি তো অনেক রাইট আনসার করতে পেরেছি, ঠিক আছে, আমি তো এই প্রশ্নটা জানি, এটা আমি রাইট আনসার করতে পেরেছি, কোনো লাভ নাই। কারণ আমি যদি তোমাকে 60 মার্কের তোমাদের যে পরীক্ষাটা নিচ্ছি এমসিকিউতে, 60 মার্কের পরীক্ষায় যদি তুমি 50 পাও, 55 পাও, 45 পাও, আর তুমি যদি খুশি হয়ে যাও, আর দিন শেষে তুমি যখন পরীক্ষা দিবে ঢাকা ভার্সিটিতে, তখন তুমি নাম্বার পেয়েছো 25, তখন নাম্বার পেয়েছো 28, 30, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সো তুমি এইখানে 25 পাও, 30 পাও, আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে যে তুমি 45, 50 নাম্বার পাও, এটাই হলো আমাদের প্রত্যাশা। এই কারণে আমরা প্রশ্নগুলো একটু হার্ড করার চেষ্টা করতেছি। ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছো ব্যাচের, তারা প্রত্যেকে একটু জানাও। তন্দ্রা বলছে যে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে। মডেল টেস্টের সাথে কি রিটেন কোশ্চেন অ্যাড করা যায়? আচ্ছা, রিটেন কোশ্চেন আলাদা করে দিব, এবং দেখি কালকে থেকে রিটেন কোশ্চেন দেওয়ার চিন্তা ছিল। প্রত্যেকটা মডেল টেস্টে রিটেন কোশ্চেন করা অনেক টাফ, ঠিক আছে, প্রত্যেকটা মডেল টেস্টে রিটেন কোশ্চেন করা অনেক টাফ। রিটেনের জন্য তো তোমাদের আলাদা ক্লাস দিয়ে দিচ্ছি, এক্সপ্লেনেশনের উপর আলাদা করে লিখে দিচ্ছি, প্যারাগ্রাফের উপর কত 10টা প্যারাগ্রাফের উপর তোমাদের লিখে দিয়েছি প্যারাগ্রাফ, এবং সেগুলো এক্সপ্লেইনও করে দিয়েছি, এক্সপ্লেনেশনটা দিচ্ছি। এবং তোমাদের পরবর্তী ক্লাসে যে সেন্টেন্স মেকিং আছে এটাও দিব। সো এটা আসলে একটু টাফ হয়ে যায়। ফার্স্ট, কারো কোনো প্রশ্ন থাকলে এখানে জানাতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে, অথবা যদি কথা বলতে তুমি আনইজি ফিল করো, চ্যাটে তোমাকে জানাতে হবে, ঠিক আছে? জুমে ক্লাস নিচ্ছি তো তোমার কথা শোনার জন্য। আলাদা করে দিয়ে দিব। আচ্ছা, নেক্সট থেকে তোমাদের পিডিএফ এর সাথে কোশ্চেন গুলো অ্যাড করে দেবো। এখন কম আসতেছে ইংলিশ ফার্স্ট পেপারে, এখন লাস্ট ইয়ারে প্রশ্ন আসেইনি সরাসরি। লাস্ট 3 বছরে মেবি 2 থেকে 3টা প্রশ্ন আসছে, আগে অনেক প্রশ্ন আসতো। আমার একটা অ্যানালাইজেশন আছে যে ঢাকা ইউনিভার্সিটির কোন কোন টপিকস থেকে কোন কতটা প্রশ্ন আসছে, এটার উপর একটা অ্যানালাইজেশন আছে, সাজেশন আছে, ইংলিশ সাজেশন, আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডমিশন মেন্টরস এ দেওয়া আছে। তোমরা চাইলে অ্যাডমিশন মেন্টরস থেকে ওটা দেখে নিতে পারো, যদিও এটা আমি আবার রি আপলোড দিব, হয়তো কালকে রি আপলোড দিব। তোমরা কালকেও চাইলে দেখে নিতে পারো যে কোন কোন টপিকস থেকে বিগত সালের কয়টা করে প্রশ্ন আসছে, লাস্ট 4 ইয়ার্সে কয়টা আসছে, আর তার আগের লাস্ট 3 ইয়ার্সে কয়টা আসছে, এটা একদম এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে? এটা দেখতে পারো। 10 থেকে 15 মিনিট পরে তোমাদের দ্বিতীয় লিঙ্কটা দিব। যেহেতু আমি অনেক টায়ার্ড, আমি আগে 1 ঘন্টার উপরে একটা ক্লাস নিয়ে আসলাম, আর এখানে তো তোমরা প্রশ্ন করো না, তোমরা তো জাস্ট মানে শুধু শুনে যাও, যে কারণে আমাকে একাই ক্লাস নিতে হয়, বক বক করতে হয়। তোমরা আসলে কি দেখো, তোমাদের গ্রুপে আমি কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির গ্রুপে তোমাদের মেসেজ করার জন্য পারমিট করে দিয়েছিলাম। তো তোমরা এত বেশি অপ্রয়োজনীয় মেসেজ করো, যেগুলো আসলে খুব একটা দরকার না। তোমাদের এই অপ্রয়োজনীয় মেসেজ দেখে আবার তোমাদের মেসেজ করার পারমিশন অফ করে দিয়েছি। জাস্ট এখন তোমরা মিডিয়া বা ফটো সেন্ড করতে পারবে, ঠিক আছে? এখন তোমাদের যদি তোমাদের কথা বলতে দেওয়া হয়, কথার তো শেষ থাকে না, অথচ এখন দেখো তোমাদের কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? তার মানে এটাই প্রমাণ হ্যালো করে। ভাইয়া। হ্যাঁ বলো। সুদেব দাস। হ্যালো হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ, বলছিলাম এই যে আপনি মেসেজটা মেসেজটা পড়তে পারতেছেন আমরা। এখন যদি মেসেজ পড়তে না পারি, প্রশ্ন তো অনেকটা বুঝি না, এটা তো আপনার কাছে আমি জানাতে পারতেছেন। হ্যাঁ এটা এটাই যদি তো। খুলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যেহেতু এবার পার্ট শেষ, আমরা পরবর্তী ক্লাসে যখন জয়েন করবো তোমার প্রশ্নটার উত্তর দিয়ে দিব, কারণ এখন আর 1 মিনিটও সময় নাই, 30 সেকেন্ড মতো সময় আছে, 30 সেকেন্ডে তো তোমার প্রশ্নটা দিতে পারবো না। তুমি পরবর্তী ক্লাসে শুরুতেই প্রশ্নটা করবে, ঠিক আছে?